হাসিপুর গ্রামে এতটাই ঠান্ডা পড়ে যে তারা কিছুতেই শীতকালে ঘরের মধ্যে থাকতে পারে না, কারণ তাদের ঘরগুলো থেকে মনে হয় যেন বরফ পড়ছে। তাই সেই গ্রামের প্রত্যেক পরিবার শীতকালে ছাদের মধ্যে দিন কাটায়, কারণ তাদের ছাদে খুব সুন্দর রোদ আসে। তাই ছাদে তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান করার বন্দোবস্ত পর্যন্ত করে রাখে। এমনকি রাত্রিবেলা যখন ঘুমানোর সময় হয় তখন তারা ছাদে কাঠ জমিয়ে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে, তাতে সকলেরই আরাম লাগে। কিন্তু এই ব্যাপারে নতুন বৌমা তন্দ্রা কিছুই জানে না। বিয়ের পর বাপরে বাপ কি ঠান্ডা! আমার তো ভীষণ ঠান্ডা লাগছে। আজকে মনে হচ্ছে একসাথে 10টা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হবে। গ্রামে যে এত ঠান্ডা পড়ে আমি তো জানতামই না। এই শীতের মধ্যে ঠান্ডা ঘরে কিছুতেই ঘুমানো যাবে না। ওরে বাবারে বাবা! না না বৌমা, 10টা কম্বল একসাথে গায়ে দিয়ে ঘুমাবে কেন? আমরা ছাদে ঘুমাতে যাচ্ছি, চলো আমাদের সাথে ঘুমাবে। চলো, আমরা এই শীতের মধ্যে কেউ ঘরে ঘুমাই না। আমাদের সবারই শীতকালে ছাদে ঘুমানোর অভ্যাস আছে। কি বলছেনটা কি? এই শীতের মধ্যে ছাদে ঘুমাতে পারবো না? আমি কি পাগল নাকি যে আমি এই শীতের মধ্যে ছাদে গিয়ে ঘুমাবো? আমার বাবা কতবার বলল বাড়ির চারিদিকে হিটার বসিয়ে দেবে, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনতে চাইলেন না। আর এখন বলছেন ছাদে গিয়ে ঘুমাতে? আমার পক্ষে ছাদে গিয়ে ঘুমানো সম্ভব নয়। তোমার বাবার আমাদের বাড়িতে হিটার বসিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমাদের গ্রামে প্রত্যেকেই শীতকালে ছাদে ঘুমায়, কারণ এই ঠান্ডার মধ্যে কেউ ঘরে ঘুমাতে পারে না। ঘর একেবারে জমে বরফ হয়ে যায়। বাগানে অনেক কাঠ রাখা আছে, সেগুলো ছাদে জড়ো করে ফেলো, তারপর আগুন জ্বালাও। আমরাও তো প্রত্যেকে শীতকালে ছাদে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি, তাতে কিন্তু খুব আরামে ঘুম হয়। এ তো ভয়ানক কাণ্ড! রাত্রিবেলা ছাদে আগুন জ্বালিয়ে ঘুমান, কিন্তু হঠাৎ করে যদি আগুন লেগে যায় তখন তো এক বিপদ হয়ে যেতে পারে। রাত্রিবেলা ছাদে আগুন জ্বালিয়ে ঘুমাতে গিয়ে মরবো নাকি? না না না, আমি ছাদে যাব না। আপনারা গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি শত কষ্ট হলেও ঘরে কম্বল চাপা দিয়ে ঘুমাবো। না তা নয়, আমরা প্রত্যেক দিন ছাদে এমন ভাবে আগুন জ্বালিয়ে ঘুমাই যাতে আমাদের কোনো বিপদ না হয়। তুমি এই বিষয়ে চিন্তা করো না। আমরা তোমাকে ঘরে একা রেখে ঘুমাতে যেতে পারবো না। যদি তুমি রাত্রিবেলা ভয় পাও তখন কি হবে? তাই তুমি আমাদের সাথে চলো। কমলা দেবী এই কথা বললে তন্দ্রার কিছু করার থাকে না। সে বাগানে গিয়ে কাঠ জড়ো করে এবং ছাদে নিয়ে যায়। ছাদে ওঠার পর সে দেখে যে গ্রামের প্রত্যেক পরিবার তাদের ছাদের উপর আগুন জ্বালিয়ে সেখানে গোল করে বসে আছে, কেউ বা অথবা পিকনিক করছে। সকলের ছাদে যেন এক এক রকমের পরিবেশ দেখতে পাওয়া যায়, তবে চারিদিক আগুনের কালো ধোঁয়ায় একেবারে ভরে যায়। এমন সময় তন্দ্রা এবং তার শ্বশুরবাড়ির লোকেরাও ছাদে আগুন জ্বালায়। সেখানে বসে তারা গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে কারোর কোনো খেয়াল থাকে না। কিন্তু মাঝরাত্রিবেলা যখন আগুন নিভে যায়, ওরে বাবারে কি ঠান্ডা! কি শীত! আমি মনে হচ্ছে মরেই যাব। যতক্ষণ আগুন জ্বলছিল ততক্ষণ ঘুমানো যাচ্ছিল, কিন্তু এখন তো আগুন নিভে গেছে, সেই জন্য ঘুমটাও ভেঙে গেল। ছাদে বসে খাওয়া দাওয়া করতে গল্প করতে খুব ভালো লাগে, কিন্তু এরকম ঠান্ডার মধ্যে ঘুমাতে ভালো লাগে নাকি? এভাবে সেদিন রাত্রিবেলা তন্দ্রা কোনো মতে কাটিয়ে দেয়। পরের দিন সে যখন বাজার করতে যায় তখন তার সাথে গ্রামের মহিলাদের দেখা হয়। মালতী তার ছোট্ট মেয়ে চম্পাকে নিয়ে বাজার করতে যায়। মালতীর মেয়ের মুখে মাস্ক চাপা দেওয়া দেখে তন্দ্রা বেশ অবাক হয়, কারণ এখন শহরেও মানুষজন মাস্ক চাপা দিয়ে ঘুরে বেড়ায় না। কিন্তু চম্পা গ্রামের মধ্যে মাস্ক পরে আছে দেখে তন্দ্রা বলে, কি ব্যাপার মালতী দিদি, তোমার মেয়ে মুখে মাস্ক চাপা দিয়ে আছে কেন? ও কি অসুস্থ নাকি? একটা ছোট বাচ্চা মেয়ে কোথায় খোলা পরিবেশে নিঃশ্বাস প্রশ্বাস নেবে তা নয়, ওকে মাস্ক পরিয়ে রেখেছো কেন? সত্যি তোমাদের গ্রামের সবকিছুই যেন আজব ধরনের, আমি কিছুই যেন বুঝে উঠতে পারি না। আর বলো না, কিছুদিন ধরে আমার মেয়েটা খুব কাশছে, তাই মাস্ক পরিয়ে রেখেছি। এমনিতেই শীতকাল পড়লেই গ্রামের সব বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, এমন সময় মুখে মাস্ক পরিয়ে রাখা খুব ভালো। তুমি তো শহর থেকে এসেছো, তাই তোমার কাছে এসব কিছু নতুন। ধীরে ধীরে আমাদের গ্রামে থাকলে তুমি সবকিছুতেই অভ্যস্ত হয়ে পড়বে।
এ আবার কেমন কথা? গ্রামে সব বাচ্চাদের এত ঠান্ডা লাগে, সবাই মাস্ক পরে থাকে, আর এরকম অবস্থার মধ্যেও তোমরা রাত্রিবেলা ছাদে আগুন জ্বালিয়ে ঘুমাও। ওরকম আগুনের ধোঁয়াতেও কিন্তু বাচ্চাদের শরীর খারাপ করবে। তার থেকে প্রত্যেকে ঘরে হিটার লাগালেই তো হয়ে যায়, শীতে ঘরে আরাম করে ঘুমানো যাবে। ঘরে হিটার বসালে তো অনেক অনেক টাকা বিল আসবে, তাই এই গ্রামে কেউ হিটার বসাতে চায় না। ওরা আর আগেকার যুগে শীতকাল ভুলতে পারছে না, তাই এই শীতকাল আসলেই সবাই মিলে ছাদে উঠে পড়ে। ওই কাঠকুটো জোগাড় করে তার মধ্যে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালায়, তার পাশেই ঘুমিয়ে পড়ে, বুঝলে? এই কথা বলে মালতী তার মেয়েকে নিয়ে বাজার করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেকদিন গ্রামের সকলে রাত্রিবেলা ছাদে গিয়ে আগুন জ্বালিয়ে ঘুমায়। এমনই একদিন ভোরবেলা তন্দ্রা ঘুম থেকে উঠে দেখে তাদের ছাদের চারপাশ একেবারে কালো ধোঁয়ায় ভরে উঠেছে। শীতকালে যত না কুয়াশা, তার থেকে বেশি আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। ইস, চারপাশের কি অবস্থা! একে শীতকালে চারপাশে কুয়াশা পড়ে, তার উপর আবার আগুনের ধোঁয়া মিশে কেমন কালো হয়ে গেছে। এই গ্রামের বাচ্চাদের শরীর খারাপ হবে না তো কি হবে? প্রত্যেকদিন এভাবে আগুন জ্বালিয়ে কেউ পরিবেশ নষ্ট করে নাকি? গ্রামের চারপাশে আকাশ দেখে তন্দ্রার খুবই খারাপ লাগে, কারণ চারিদিকে শুধু কালো আর কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। যেহেতু প্রত্যেক বাড়িতে রাত্রিবেলা ছাদে আগুন জ্বালানো হয়, তাই দিনের বেলা সেই কালো ধোঁয়া কাটতে অনেকটাই সময় লেগে যায়। পরের দিন সকাল হতে না হতেই গ্রামের প্রত্যেকে ছাদের উপর বালিশ, বিছানা, কম্বল ইত্যাদি বিছিয়ে দেয়। কয়েক ঘন্টা রাখার পর কম্বল বিছানাগুলো একেবারে গরম হয়ে যায়, তাই সবাই আবার সেই কম্বল বিছানা নিয়ে নিচে নেমে যায়। রাত হতে না হতেই আবার তারা বিছানা নিয়ে ছাদে উঠে পড়ে। এভাবেই গ্রামের প্রত্যেক বাড়ির বৌমাদের খাটনি প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। এভাবে আরো দু একটা দিন কাটে, কিন্তু একদিন প্রচন্ড পরিমাণে শীত পড়ে। প্রত্যেক বাড়ির বৌমারা কি সুন্দর ছাদ ধুয়ে মুছে পরিষ্কার করছে, আর বৌমা তুমি খাটের উপর বসে বসে ফোন দেখছো। যাও গিয়ে বাড়ির ছাদ পরিষ্কার করে এসো, কারণ প্রত্যেক দিন রাত্রিবেলা আমরা ছাদে ঘুমাই, আগুন জ্বালানো হয়, তাই ছাদ কিন্তু খুব নোংরা হয়েছে। এই কথা বলে কমলা দেবী তার বৌমার হাতে এক বালতি জল এবং একটা ঝাঁটা ধরিয়ে দেয়। তন্দ্রাও গ্রামের বাকি মহিলাদের মতো ছাদে গিয়ে ছাদ পরিষ্কার করতে শুরু করে। কিন্তু ছাদ পরিষ্কার করার সময় গ্রামের বউয়েরা নিজেদের শাশুড়ি মায়েদের নামে নিন্দা করতে শুরু করে, কিন্তু তবুও তাদের রেহাই নেই। প্রত্যেক দিনই তাদের অনেক বেশি খাটাখাটনি করতে হয়। এভাবে দিনের পর দিন শীত আরো বেশি জাঁকিয়ে পড়তে থাকে। এমন সময় গ্রামের প্রত্যেক মহিলারা গাছতলায় একত্রিত হয়। এই ঠান্ডার মধ্যে আর সামান্য আগুন জ্বালিয়ে রাত্রিবেলা ঘুমালে হবে না। আমরা সবাই মিলে ঠিক করেছি ছাদের চারিদিকে কাঠ জমিয়ে আগুন জ্বালাবো, তাতে ছাদ বেশ আরো গরম হবে, আর আমরা কিন্তু আরাম করে ঘুমাতে পারবো। কিন্তু এই করে গ্রামের বাচ্চাদের শরীরে আরো ক্ষতি হবে, সেই বিষয়টা আপনারা কিন্তু একদমই ভাবছেন না। দেখুন, সব বাচ্চাদের মুখে মাস্ক পরানো হয়েছে, এমনকি সবারই সর্দি কাশি হয়েছে, তাই এর মধ্যে আগুন না জ্বালিয়ে ঘুমানোই ভালো। তুমি তোমার শহরের চিন্তাধারা আমাদের গ্রামের পরিবেশে প্রয়োগ করতে যেও না। শীতকাল আসলে এমনিতেই সবার সর্দি জ্বর হয়, আমারও সর্দি কাশি হয়েছে, তাই বলে আগুন জ্বালানোর জন্য এমন হয়েছে এটা বলার কিন্তু কোনো মানে নেই বৌমা। এভাবেই কমলা দেবী তার বৌমাকে শাসন করে চুপ করিয়ে দেয়। সেদিন থেকে গ্রামের প্রত্যেকে ছাদে উঠে ছাদের চারিদিকেই বেশি বেশি করে আগুন জ্বালাতে শুরু করে। এভাবে আগুন জ্বালানোর ফলে গ্রামের পরিবেশ সত্যি অনেক দূষিত, অভিশপ্ত, বিষাক্ত হয়ে ওঠে। গ্রামের প্রত্যেক মানুষজন কাশতে শুরু করে, সবারই শরীর খারাপ করে, কিন্তু তবুও তারা শীতের মধ্যে রাত্রিবেলা ছাদে আগুন জ্বালিয়ে ঘুমানো বন্ধ করতে পারে না। একদিন রাত্রিবেলা হঠাৎ করে গ্রামের সমস্ত বাচ্চাদের শ্বাসকষ্ট হতে শুরু হয়, যার ফলে মাঝ রাত্রিবেলা গ্রামের প্রত্যেকের ঘুম ভেঙে যায়। এই চম্পা, কি হলো? তুই হাঁপাচ্ছিস কেন? ইস, আমার মেয়েটার শ্বাসকষ্ট হচ্ছে। আজকে কতবার করে বললাম আমার মেয়ের শরীরটা ভালো নয়, তোমরা আগুন জ্বালিও না, কিন্তু কেউ আমার কোনো কথা শুনলো না।
এভাবে গ্রামের সকল বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে দেখে প্রত্যেকেই ভীষণ ভয় পেয়ে যায়। তারা চারিদিকে তাকিয়ে দেখে যে কালো ধোঁয়া ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। এমনকি ধোঁয়ার কারণে রাস্তার লাইটগুলো পর্যন্ত ঢেকে যায়। গ্রামের পরিবেশের এরকম অবস্থা দেখে গ্রামের মানুষজনের আজকে টনক নড়ে। সবাইকে এখনই চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে, তা না হলে একটা ভয়াবহ বিপদ হয়ে যেতে পারে। একই শীতকালে পরিবেশে কিন্তু দূষণের মাত্রা অনেক বেড়ে যায়। তার উপর আপনারা ইচ্ছা করে প্রত্যেকদিন আগুন জ্বালিয়ে যা দূষণের সৃষ্টি করেছেন তাতে আর কিছু বলার নেই। এই বলে সবাই তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে গ্রামের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বাচ্চাদেরকে প্রায় 1 সপ্তাহ ধরে ভর্তি রাখা হয়। বাচ্চাদের ফুসফুসের অবস্থা তো খুব খারাপ। প্রত্যেকদিন এত বেশি পরিমাণে ধোঁয়া ওদের মধ্যে প্রবেশ হয়েছে, যা খুবই সাংঘাতিক ব্যাপার। গ্রামের পরিবেশ এমনিতেই তো পরিষ্কার হওয়া উচিত, কিন্তু আপনাদের গ্রামে এতটা দূষণ হলো কি করে? দূষণ হবে না তো কি হবে বলুন তো? এই শীতের ভয়ে সবাই ছাদে চারিদিকে আগুন জ্বালিয়ে ঘুমাচ্ছে, তাই তার ধোঁয়া বাতাসে প্রবেশ করে বায়ু দূষণ ঘটাচ্ছে। সেই কারণেই তো এরকম অবস্থা। প্রত্যেকে যদি ঘর থাকা সত্ত্বেও ছাদে আগুন জ্বালিয়ে ঘুমায় তাহলে তো কিছু করার নেই। একদিন আগুন জ্বালিয়ে সবাই মিলে পিকনিক করলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকদিন আগুন জ্বালিয়ে গ্রামের পরিবেশকে মেরে ফেলা একেবারে অন্য জিনিস। তন্দ্রার কথা শুনে সবাই একেবারে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাচ্চাদেরকে সুস্থ করতে প্রায় 1 মাস সময় লেগে যায়। এরকম একটা ঘটনা ঘটার পর তন্দ্রা শহর থেকে পরিবেশ সচেতনকারী মানুষদেরকে ডেকে নিয়ে আসে। তারা গ্রামে গ্রামে ঘুরে প্রত্যেকটা মানুষকে সচেতন করতে শুরু করে, যার ফলে গ্রামের মানুষজন ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা আর কখনো ছাদে আগুন জ্বালিয়ে ঘুমাতে চায় না, কারণ তারা এখন নিজেদের এবং পরিবেশের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয়ে ওঠে। এখন তারা রাত্রিবেলা প্রত্যেকেই নিজের নিজের ঘরে ঘুমায়। প্রয়োজন পড়লে তারা হিটার ব্যবহার করে, কিন্তু কেউ আর গ্রামে আগুন জ্বালিয়ে বায়ু দূষণ ঘটায় না। কাঞ্চনা দেবী তার একমাত্র ছেলে বাবলুর সঙ্গে বাস করে। বাবলু সরকারি চাকরি করত। কাঞ্চনা দেবী তার ছেলের বিয়ের জন্য সুযোগ্য পাত্রীর সন্ধান করতে থাকে। কিছুদিনের মধ্যেই ঘটক মশাই সুকন্যা নামে একটি মেয়ের সন্ধান দেয়। সুকন্যা খুবই শিক্ষিত এবং সুন্দর একটি মেয়ে ছিল। বাবলু এবং তার মা দুজনেই সুকন্যাকে পছন্দ করেছিল। কয়েক মাসের মধ্যেই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর সুকন্যা বেশ হাসি খুশি সংসার করছিল। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন সুকন্যা তার পরিবারকে সুখবর দেয়। কাঞ্চনা দেবী এবং বাবলু দুজনেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। বৌমা, আমার মনের ইচ্ছা এত তাড়াতাড়ি পূরণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি যে মরার আগে আমি যেন আমার বংশের প্রদীপের মুখটা দেখে যেতে পারি। মা, আমার যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে কি আপনি আপনার নাতনিকে ভালোবাসবেন না? আপনি তো সবসময় বংশের প্রদীপের কথাই বলেন। মেয়ে হলে অসুবিধা কি? মেয়ে হলে আমি যে তাকে ভালোবাসবো না এমনটা নয়। মেয়ে হবে তার পরের বাড়ি যদি উপরওয়ালা চাই তাহলে নিশ্চয়ই ছেলে হবে। উপরওয়ালার কাছে প্রার্থনা করতে হবে। আমার তো একটাই ছেলে, যদি তোমার ছেলে না হয় তাহলে তো আমাদের বংশ এখানেই শেষ হয়ে যাবে। মা, তুমি এই নিয়ে সবসময় কেন এত চিন্তা করো? ছেলে বা মেয়ে উপরবেলা যাই দিক, আমরা তাতেই খুশি। আর হ্যাঁ সুকন্যা, আজ থেকে তুমি বাড়ির কোনো কাজ করবে না। আমি একজন কাজের লোককে রেখে দিচ্ছি, যে এই বাড়ির সব কাজ করবে আর তোমারও খেয়াল রাখবে, বুঝেছো? না না, কাজের লোক রাখার কোনো দরকার নেই। এই সময়টা আমি নিজের হাতে আমার বৌমার সেবা করব। এই সময়টাতে ভালো মন্দ খাবার খাওয়ানো খুব দরকার। বাচ্চার যাতে ক্ষতি না হয় এটা মাথায় রেখেই সবকিছু করতে হবে। আমি আছি তো, আমি সব সামলে নেব। কাঞ্চনা দেবী তার বৌমার খুবই সেবা যত্ন করতে শুরু করে। বাবলুও যখন বাড়িতে থাকতো যথাসম্ভব তার বউয়ের খেয়াল রাখতো। এরকম ভাবে দেখতে দেখতে 5-6 মাস কেটে যায়। একদিন হঠাৎ করে সুকন্যার পেটে খুবই ব্যথা করতে শুরু করে। বাবলু এবং তার মা খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে সুকন্যাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সঙ্গে সঙ্গে সুকন্যাকে অ্যাডমিট করে। ডাক্তার সুকন্যার বেশ কিছু টেস্ট করার পর তার পরিবারকে বলে, আপনার বৌমার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। ওনার বডি বাচ্চা প্রসবের জন্য উপযুক্ত নয়। আপনারা যদি আপনার বৌমাকে বাঁচাতে চান তাহলে এই বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে দেওয়াটাই আপনাদের জন্য মঙ্গল হবে। না হলে কিন্তু আপনারা পেশেন্টকে বাঁচাতে পারবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, পেশেন্ট কিন্তু আর কোনোদিনই মা হতে পারবে না। ডাক্তারের কথা শুনে বাবলু এবং তার মা দুজনেই অবাক হয়ে যায়।
তারা দুজনেই সেখানেই কান্নাকাটি করতে শুরু করে। সুকন্যাও ব্যাপারটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে। না, আমি কিছুতেই আপনাদের নিরাশ করতে পারবো না। আমি কিছুতেই অ্যাবর্শন করব না। আমার জীবন যাই যাক, আমি এই বাচ্চাটা নষ্ট করব না। ডাক্তার বলেছে আমার পেটে একটা ছেলে আছে। আমি আপনাদের বংশের প্রদীপকে কিছুতেই হত্যা করতে পারবো না। না সুকন্যা, এরকম বলো না। তাই বলে আমরা তোমাকে কিভাবে মরতে দেব? আমাদের বাচ্চা লাগবে না, আমরা তোমাকে চাই। দরকার পড়ে আমরা কোনো বাচ্চাকে দত্তক নেব, কিন্তু আমি তোমাকে কিছুতেই আমাদেরকে ছেড়ে যেতে দেব না। হ্যাঁ বৌমা, কি আর বলবো বলো? উপরওয়ালা যা চাইবে তাই তো হবে। হয়তো উপরওয়ালা এটাই চাই যে আমার বংশ এখানেই শেষ হয়ে যাক। আমার ইচ্ছা স্বপ্ন কিছুই পূরণ হবে না, তবুও আমার কোনো অসুবিধা নেই। আমি তো তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি। আমি কখনোই চাইবো না যে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও। তুমি বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে নাও বৌমা। বাবলু এবং তার মায়ের মুখে এমন কথা শুনে সুকন্যা খুবই খুশি হয়। তোমরা আমাকে এত ভালোবাসো, শুধুমাত্র আমার ভালোর জন্য তোমরা তোমাদের বংশের প্রদীপকে বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেলে। কিন্তু আমি তোমাদের মনের ইচ্ছা পূরণ করেই ছাড়বো। আমি বাবলুর আবার বিয়ে দেব। তোমাদের বংশের প্রদীপের জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। এ তুমি কি বলছো সুকন্যা? তুমি থাকতে আমি অন্য কাউকে বিয়ে কখনোই করতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে দয়া করে এই কাজটা করতে বলো না। মা, তুমিও বোঝাও না একে। বৌমা ঠিকই বলছে বাবা। আমাদের যদি বংশের প্রদীপ পেতে হয় তাহলে তোকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। আর তোর বউয়ের যখন কোনো অসুবিধা নেই তাহলে তোরও তো কোনো আপত্তি হওয়ার কথা নয়। না মা, তুমি কিভাবে বলছো কথাগুলো? আমি কিছুতেই দ্বিতীয় বিয়ে করব না। তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না তাই তো? তাহলে আমিও আমার বাচ্চার অ্যাবর্শন করব না। আমি মারা যাওয়ার পর আমার বাচ্চাকে মানুষ করতে পারবে তো? আমাদের বাচ্চাকে মানুষ করার জন্য তখন তো তোমাকে বিয়ে করতেই হবে। তুমি কেন বোকামি করছো সুকন্যা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার জীবন বাঁচানোর জন্য এই অ্যাবর্শনটা করানো খুবই জরুরি। তুমি ভালো করেই জানো আমি তোমার জীবন বাঁচানোর জন্য সবকিছুই করতে পারি। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু দয়া করে এই পেপারসে সিগনেচার করো, না হলে ডাক্তার তোমার অ্যাবর্শন করাবে না। বাবলুর কথা শুনে সুকন্যা ডকুমেন্টসে সিগনেচার করে দেয়। ডাক্তার সেদিনই সুকন্যার অ্যাবর্শন করে তাকে ছুটি দিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই সুকন্যা সুস্থ হয়ে ওঠার পর বাবলুর দ্বিতীয় বিয়ের জন্য মেয়ের সন্ধান করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সুকন্যার অহনা নামে একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। তুমি কি আমার বরকে বিয়ে করবে? আমাদের বংশের প্রদীপের প্রয়োজন। তুমি কি এই বিয়েটা করে আমাদের সাহায্য করতে পারবে? তুমি বংশের প্রদীপের জন্য তোমার স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে রাজি হয়ে গেলে? বাবা, তোমার মতো মেয়ে পৃথিবীতে আর বোধহয় একটাও দেখা যাবে না। আচ্ছা, তোমার বর কি করে শুনি? সুকন্যা তার পরিবারের ব্যাপারে অহনাকে সমস্ত কিছু জানায়। সবকিছু জানার পর অহনা বাবলুকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবলু শুধুমাত্র সুকন্যার জন্য অহনাকে বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর অহনা বলে, শাশুড়ি মা, আমি প্রেগনেন্ট। আমি আজকেই টেস্ট করে জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি। সেই জন্য এই কদিন ধরে আমার খুব বমিও হচ্ছিল। অহনার কথা শুনে কাঞ্চনা দেবী এবং সুকন্যা দুজনেই খুবই খুশি হয়। অহনা, তোকে যে কি করে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না রে। আজ থেকে তুই বাড়ির কোনো কাজ করবি না। আমরা তোর খুব খেয়াল রাখবো। তোর কোনো রকমের অসুবিধা হলে আমাদের বলবি। অহনাকে সুকন্যা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই কেয়ার যত্ন করা শুরু করে। আজকে আমার অনেক কিছু খাবার ইচ্ছা করছে দিদি। আমার যা যা খেতে ইচ্ছা করছে তুমি কি আমাকে বানিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই, এতে বলার কি আছে। এমন সময় ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করবে, এটাই তো স্বাভাবিক। তুই বল না তুই কি খেতে চাস, আমি তোকে সব বানিয়ে খাওয়াবো। দাঁড়াও, আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি। হ্যাঁ, আজকে আমি খাবো চিকেন বিরিয়ানি, মটন রেজালা, মটন কোরমা, চিকেন ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন রেশমি কাবাব, রোস্টেড চিকেন, পান্তুয়া, পায়েস, চাটনি, পাঁপড়। ওরে বাবা, তুমি এত কিছু কি করে খাবে বৌমা? তুমি তো দেখছি লম্বা একটা লিস্ট বলে দিলে। এত কিছু সুকন্যা কিভাবে রান্না করবে? আর তাছাড়া এত কিছু একসঙ্গে খেলে তোমার তো পেট খারাপ করবে। মা, এরকম বলছেন কেন? এর যখন এগুলো খাওয়ার ইচ্ছা করছে তখন আমি এর জন্য নিশ্চয়ই বানাবো। এ খেতে পারুক বা না পারুক সেটা তো পরের ব্যাপার। এই সময় মনের ইচ্ছে পূরণ করাটা কিন্তু খুবই জরুরি। এই বলে সুকন্যা রান্নাঘরে চলে যায়। অহনা তার পছন্দের খাবারগুলো পেয়ে খুবই খুশি হয়। সে মুহূর্তের মধ্যেই পেট ভরে সমস্ত খাবার খেয়ে ফেলে। তাকে এত বেশি খাবার খেতে দেখে তার পরিবারের সকলেই খুবই অবাক হয়েছিল সেদিন।
সেদিনের পর থেকে অহনা প্রায় প্রত্যেক দিনই নানান রকম খাবার খাওয়ার জন্য আবদার করত। আবার একদিন সে বাবলুকে বলে, বাবলু, আমার না আজকে শপিং এ যাওয়ার খুব ইচ্ছা করছে, তুমি কি আমাকে শপিং এ নিয়ে যাবে? আমি না অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার কিছু সোনা গহনা তৈরি করব। বিয়ের পর তো তুমি আমাকে কিচ্ছু কিনে দাওনি, দিদিকে তো তুমি অনেক কিছু তৈরি করে দিয়েছো, আমিও তো তোমার বউ, তাই না? আমার অধিকার থেকে তুমি কিন্তু আমাকে বঞ্চিত করতে পারবে না। এ কি, তুমি তো দেখছি বড় বৌমার উপর হিংসা করছো। এমন সময় তোমার আবার শপিং করার ইচ্ছে হলো? মা ছাড়ুন না, অহনা তো ঠিকই বলছে, এই বাড়িতে আমার যতটা অধিকার আছে এরও আছে, এর অধিকার বরং বেশি আছে, কারণ এই আপনাদের হাতে বংশের প্রদীপ তুলে দেবে। বাবলু, তুমি একে নিয়ে যাও, এর সমস্ত মনের ইচ্ছা আমাদেরকেই পূরণ করতে হবে। বাবলু বাধ্য হয়ে অহনাকে শপিং করাতে নিয়ে চলে যায়। এরকম ভাবে দিনের পর দিন অহনার ডিমান্ড বেড়েই চলেছিল। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন অহনার সঙ্গে তার এক বন্ধু রিঙ্কি দেখা করতে আসে। হ্যাঁ রে হ্যাঁ, আমি খুব ভালো আছি, এদেরকে আমি বেশ ভালো মতোই বোকা বানাচ্ছি। আমি তো বাবলুকে বিয়ে করে বড়লোক হয়ে গেছি, যখন যা ইচ্ছা খেতে পারছি, যখন যা ইচ্ছা সোনা গহনা জামা কাপড় সবই পেয়ে যাচ্ছি। একটা বাচ্চার জন্য এরা তো দেখছি আমার গোলামি করছে। কিন্তু অহনা, তুই এভাবে ওদেরকে কতদিন বোকা বানাবি? ওরা যদি বুঝতে পেরে যায় যে তুই প্রেগনেন্ট না, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আরে আমি সবকিছুই ভেবে রেখেছি, তুই চিন্তা করিস না তো। আমি যে তোকে অনলাইন থেকে ফেক প্রেগন্যান্সি বেলি আনতে বলেছিলাম, এনেছিস? ওটা পরে নিলে আমার পেট উঁচু হয়ে যাবে, সবাই ভাববে আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর তারপর একদিন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করব। ডাক্তার কি টাকা খাইয়ে দেব? ডাক্তার বলবে বাচ্চা নষ্ট হয়ে গেছে। তারপর আবার কি, কিছুদিন পর প্রেগনেন্ট হওয়ার আবার নাটক করব। এরকম ভাবেই চলতে থাকবে। কিন্তু এরকম কতদিন চলবে? আমি তো সেটাই তোর কাছ থেকে জানতে চাইছি। তুই 2-4বার প্রেগনেন্ট হওয়ার নাটক করবি, কিন্তু প্রত্যেকবারই কি তোর বাচ্চা নষ্ট হয়ে যাবে? ওরা তো তোর উপর সন্দেহ করা শুরু করবে। না না, তার আগেই আমি যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্য সফল করেই যাব। বাবলুর জায়গা জমি সম্পত্তি বাড়ি গাড়ি সমস্ত কিছু আমার নামে আমি করে নেব। ওরা একটা বাচ্চার জন্য সবকিছুই করতে পারবে। আর তোর আগের স্বামী আর মেয়েটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার বর মেয়ে দুজনেই ঠিক আছে। আমি তো আর মা হতে পারবো না, আমার বর তো এটা জানে। আমি মাসে মাসে এদের কাছ থেকে টাকা ছেড়ে আমার বরকে পাঠিয়ে দিই। আমার বড় বেশ ফুর্তিতেই আছে, আমরা তো দুজনে প্ল্যান করে এটা করেছি। অহনা ও রিঙ্কির কথা সুকন্যা এবং তার শাশুড়ি মা শুনতে পেয়ে যায়। তারা অহনার উপর খুবই রেগে যায়। ছি, এত বড় ধোঁকা তুই আমাদের দিতে পারলি? আমার তাই জন্য বারবার মনে হতো যে তুই এতটা লোভী কেন। তুই তাহলে টাকা পয়সার লোভে আমাদেরকে বোকা বানালি। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। দেখেছো বৌমা, আমি বারবার বলতাম এই মেয়েকে আমার ঠিকঠাক বলে মনে হয় না। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? এখান থেকে যাবি নাকি আমি পুলিশকে ফোন করব? অহনা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সুকন্যা খুবই কান্নাকাটি করতে থাকে। আমি কিছুতেই হার মানবো না, আমি এবার এমন একটা মেয়ের সন্ধান করব যে আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে প্রস্তুত হবে। আমি আগে ডাক্তারকে দিয়ে চেক আপ করিয়ে নেব যে সেই মেয়েটার বাচ্চা ধারণ ক্ষমতা আছে কিনা। সবকিছু জানার পরে আমি আবার বাবলুর বিয়ে দেব। সুকন্যা এরকম ভেবে বাবলুর তৃতীয় বিয়ের জন্য আবার মেয়ের সন্ধান করতে থাকে। শেষ পর্যন্ত সে তিতলি নামে একটি মেয়ের সন্ধান পায়। তিতলি খুবই ভালো মনের এবং সুশীল একটি মেয়ে ছিল। তারা খুব গরিব হওয়ায় তার বাবা মা তার বিয়ে দিতে পারছিল না, তাই সুকন্যার সমস্ত শর্তেই তিতলি ও তার বাবা মা রাজি হয়ে যায়। ডাক্তার চেক আপ করার পর বলে তিতলির বাচ্চা ধারণ ক্ষমতা খুবই বেশি। সুকন্যা খুবই খুশি হয়ে আর ভাবনা চিন্তা না করে তিতলির সঙ্গে বাবলুর বিয়ে দিয়ে দেয়। কয়েক মাসের মধ্যেই তিতলি প্রেগনেন্ট হয়। বাড়ির সকলেই তিতলির খুবই আদর যত্ন করত। দেখতে দেখতে 9 মাস কেটে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চা প্রসব করতে গিয়ে তিতলি প্রাণ হারায়। ক্ষমা করবেন, পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়নি। আর হ্যাঁ, পেশেন্টের ছেলে হয়েছে। তিতলির মৃত্যুর খবর শুনে সুকন্যা ও তার পরিবার কান্নাকাটি করতে থাকে। তিতলি এভাবেই তার নিজের জীবন বিসর্জন দিয়ে সুকন্যার পরিবারের মনের আশা পূরণ করেছিল। সুকন্যা ও তার পরিবার তিতলির ছেলেকে খুবই আদর যত্নে মানুষ করতে থাকে।